কানাডাতে পড়াশোনার পাশাপাশি আমি কেন কোনো জব করছি না, পার্ট টাইম জব করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা নিজেদের টিউশন ফি পে করতে পারে কিনা, 2025-এ টরন্টোতে স্টুডেন্টদের পার্ট টাইম জবের কতটুকু সুযোগ সুবিধা আছে সেটা শেয়ার করবো আমার আজকের ব্লগে। হ্যালো, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম গুড টু। আজকে আমি সকাল সকাল বের হয়ে পড়েছি কজ আমাকে এখন পাসপোর্ট অফিসে যেতে হবে। তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি লাস্ট মান্থে 8th of জুলাই আমি আমার পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি এবং গতকালকে আমি পাসপোর্ট অফিস থেকে ইমেল পেয়েছি মাই পাসপোর্ট ইজ রেডি টু কালেক্ট অ্যাট টরন্টো পাসপোর্ট অফিস। এই জন্যই সকাল সকাল যাচ্ছি পাসপোর্ট আনার জন্য, বাট আমি আদৌ পাসপোর্টটা আজকে পাবো কিনা এটাই হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। বাট হ্যাঁ, পাসপোর্ট অফিসে যাওয়ার আগে আমাকে অ্যাট ফার্স্ট টিম হর্টনসে যেতে হবে কজ সকালবেলা থেকে আমার চা কফি কিচ্ছু খাওয়া হয়নি এখনো। তাই প্রথমেই আমি বাস নিয়ে চলে এসেছি টিম হর্টনসে। যদিও আমার হট কফি বেশি পছন্দ, বাট আজকে টেম্পারেচারও বেশ ভালো, সেই জন্য ভাবলাম আজকে আর হট কফি নিব না, আমি একটা আইস ক্যাপ নিয়ে নিই। এই তো আবারও আমার বাস চলে এসেছে অ্যান্ড আমি জানি না আজকে কেন বাসে এত ভিড় ছিল, একটা সিটও খালি ছিল না, ইভেন একটু যে শান্তি করে দাঁড়াবো দাঁড়ানোর জায়গাটুকুও ছিল না। এবারে আমি চলে এসেছি কেনেডিতে অ্যান্ড কেনেডি থেকে আমাকে আরও একটা বাস নিতে হবে। আমার বাসা থেকে টরন্টো পাসপোর্ট অফিস বেশ দূরে, প্রায় 1 আওয়ার লেগে যায় বাসে করে যেতে। তবে এখন যেহেতু ফার্স্টে টিম হর্টনসে গিয়েছিলাম এই জন্য একটু বেশি সময় লাগছে। বাই দ্য ওয়ে, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো তোমরা আমার বাসার ব্লগগুলো দেখতে বেশি পছন্দ করো নাকি আমার বাইরের ব্লগগুলো দেখতে বেশি পছন্দ করো। যদিও দুইটা দুই রকমের অ্যান্ড আমি তোমাদের সঙ্গে ডেইলি আপডেটটুকু শেয়ার করার জন্যই ট্রাই করি, বাট স্টিল আমাকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা কোনটা বেশি প্রেফার করো। এই বাসে সিট পেয়েছি অবশেষে, বাট একদম লাস্টের একটা সিট, আর পুরো 48 মিনিটই আমাকে ঝাঁকুনি খেতে খেতে যেতে হয়েছে। অবশেষে আমি এসে পৌঁছে গিয়েছি বাংলাদেশ জেনারেল কনসালটেন্ট অফিস অর টরন্টো পাসপোর্ট অফিসে। এই এরিয়াটা এত বেশি সুন্দর, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার সময় আমাকে বলে দেওয়া হয়েছিল 1.5 থেকে 2 মাস, মানে ম্যাক্সিমাম 2 মাস সময় লাগবে, যেহেতু আমি রেগুলার প্রসেসে ডেলিভারির জন্য দিয়েছি। আর আমার পাসপোর্টে নাম কারেকশনের একটু ঝামেলা আছে, এই জন্য হয়তো বা আর একটু বেশি সময় লাগতে পারে। তবে পাসপোর্ট রিনিউ করতে দেওয়ার মাত্র 1 মান্থের মধ্যেই কিন্তু আমি পাসপোর্ট কালেকশনের ইমেলটা পেয়ে যাই। বাট এখানে আসার পরে জানতে পারলাম আমাকে যে ইমেলটা পাঠানো হয়েছে ওটা বাংলাদেশ পাসপোর্ট অফিস থেকে পাঠানো হয়েছে। টরন্টো কনসালটেন্ট অফিস থেকে আমাকে আর একটা ইমেল পাঠানো হবে, ওই ইমেলটা পাওয়ার পরে আমার আসার প্রয়োজন ছিল। যদিও এটা পাসপোর্ট অফিসের কোনো ফল্ট না, কজ ওনারা ডেলিভারি স্লিপের সঙ্গে একটা ছোট্ট পেপার দিয়ে দিয়েছিল যেখানে কিনা এই ইনফরমেশনটা লেখা ছিল, অ্যান্ড সামহাও আমি ওই লেখাটা পড়িনি, আমি মিস করে ফেলেছি। কি আর করার, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। আমাকে হয়তো বা নেক্সট উইকে আবার আসতে হবে আমার পাসপোর্ট কালেক্ট করার জন্য। পাসপোর্ট অফিসের বিল্ডিং এর ঠিক সামনেই একটা ছোট্ট করে পার্ক বানানো আছে, আই থিঙ্ক এটা রেসিডেন্টদের জন্য। আমি ভাবলাম এখানে কিছু সময় বসি, কজ আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, ঠান্ডা বাতাস হচ্ছিল এবং একই সাথে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার প্রয়োজন। আমি কানাডাতে আসার ঠিক পরের দিন থেকে একটা কমেন্ট আমি অনেক পাচ্ছি যে আপু তুমি জব করছো কিনা, যেটা আমি তোমাদের অনেকেই রিপ্লাই করেছি যে আমি জব করছি না, অ্যান্ড এটা নিয়েও অনেকের অনেক রকমের কথা আছে। সবাই নেগেটিভ কমেন্ট করছে এমনটা না, হাতে গোনা 2-1 দেখা যাচ্ছে প্রত্যেকটা পোস্টে গিয়ে অপ্রয়োজনীয় এসব কমেন্ট করছে। এখন আমার কথা হচ্ছে যে কোনো কিছু না জেনে কি প্রয়োজন আছে তোমাদের এসব আবোল তাবোল কমেন্ট করার। আমার জব করার প্রয়োজন আছে কি নেই এটা তো আমার থেকে ভালো কেউ জানে না, তাই না? আর কমেন্টটা সবসময় এমন ভাবে আসে যে আপু তুমি জব করো না, কেউ কিন্তু এটা জিজ্ঞেস করছে না আপু তুমি কি জব পাচ্ছ না। আবার যখন বলি যে জব করছি না তখন তোমাদের প্রশ্ন আসে যে তাহলে তুমি টিউশন ফি দিচ্ছ কিভাবে। তোমরা যারা সুন্দর করে জানার আগ্রহ নিয়ে কমেন্ট করো তোমাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা মেক করা। কারণ কিছু মানুষ আছে যারা কিনা অকারণে অন্যকে খোঁচা মেরে কথা বলতে পছন্দ করে। যদিও আগে সব কমেন্ট দেখে মন খারাপ হতো, বাট এখন আসলে আমি বুঝতে পারি যে সবাই সেম মেন্টালিটির হবে না অ্যান্ড সবাই সবকিছু পজিটিভলি নিবে না। আবার কিছু মানুষ আছে যে আমাকে চিনে না, পার্সোনালি জানে না, স্টিল ওরা উল্টাপাল্টা কমেন্ট করতে থাকে। থাক, ওদের ব্যাপারে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাই না। অনেক ছোট ভাইয়া আপুরা আমাকে এটাও জিজ্ঞেস করেছো
তোমরা যদি বাংলাদেশ থেকে 1 ইয়ারের টিউশন ফি পে করে আসো কানাডাতে আসার পরে তোমরা তোমাদের লিভিং কস্ট এবং বাকি বছরগুলো টিউশন ফি নিজে আর্ন করে দিতে পারবে কিনা। যদিও আমি কমেন্টে কখনোই তোমাদেরকে রিপ্লাই করি না, কজ আমি যদি তোমাদেরকে ডিরেক্টলি না বলি তোমরা হয়তোবা মন খারাপ করবে, আর তোমাদের মনে একটা প্রশ্ন থেকেই যাবে যে কেন এরকম বলছি আমি। কারণ আমরা ইউটিউবে যেসব বড় ভাই আপুদের ভিডিও দেখতাম যে দেশের বাইরে পড়াশোনা করছে, পাশাপাশি জব করছে, নিজের খরচ ম্যানেজ করতে পারছে, সেই জায়গা থেকে আমার কাছ থেকে তোমরা না শোনা একদমই এক্সপেক্ট করো না। আই নো দ্যাটস ওয়াই আই থট লেট মি ব্রেক ইট ইন ডিটেলস ফর ইউ। প্রথমেই বলছি আমি শুধুমাত্র কানাডা নিয়ে, স্পেশালি টরন্টো নিয়ে কথা বলবো, কজ যেহেতু অন্য দেশে আমি যাইনি, আমি জানি না ওখানকার অ্যাকচুয়াল সিচুয়েশন কেমন। তোমরা আমার মতো যারা এখন দেশের বাইরে পড়াশোনা করতে চাচ্ছ, তোমরা কিন্তু আমার ব্লগগুলো দেখছো অবশ্যই নতুন কোনো ইনফরমেশন জানার জন্য। ঠিক তোমাদের মধ্যেই কিন্তু আমিও কানাডাতে আসার আগে অনেক বড় ভাই আপুদের ব্লগ দেখতাম অ্যান্ড রেগুলার বেসিসে দেখতাম। যেহেতু আমার ছোটবেলা থেকে দেশের বাইরে পড়াশোনা করার ইচ্ছা, এই জন্য দেখা যায় যে একদম ক্লাস 7-8 থেকে আমি দেশের বাইরে কিভাবে পড়াশোনা করা যায়, কোন দেশে কেমন অপরচুনিটি কিংবা পার্ট টাইম জবের সুযোগ আছে কিনা, সবকিছু রিলেটেড ভিডিও দেখা হতো আমার। তোমরা হয়তোবা জেনে থাকবে অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইন কানাডা আমাদের কিন্তু প্রত্যেকেরই প্রত্যেক সপ্তাহে সর্বোচ্চ 24 ঘন্টা কাজ করার পারমিশন আছে। either it's অফ ক্যাম্পাস অর অন ক্যাম্পাস জব। যেহেতু উইকলি 24 আওয়ার্স, দ্যাটস ওয়াই হয়তোবা অনেকে 8 আওয়ার্স করে 3 দিন জব করছে, বা অনেকে হয়তোবা 5 আওয়ার্স করে 5 দিন জব করছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আমাদের মোটামুটি সবার কোর্সেই এই জব করার পারমিশনটা থাকে। আর কিছু কাজ আছে যেগুলো কিনা আমরা করতে পারবো না, রেস্ট্রিক্টেড, মানে হয়তোবা বারে জব করা কিংবা থেরাপি সেন্টারে কাজ করা। অ্যাজ এ স্টুডেন্ট এসব কাজ করা আমাদের কিন্তু একদমই নিষিদ্ধ, যেটা কিনা আমাদের স্টাডি পারমিটেই লিখে দেওয়া হয়েছে। মোস্টলি স্টুডেন্টরা এখানে অড জব করে, আবার যাদের অনেক স্কিল আছে তারা হয়তোবা অফিসিয়াল ওয়ার্ক করে, বাট ট্রুলি এটা একদমই রেয়ার হয়, কজ অফিসিয়াল জবগুলোতে অর কর্পোরেট জবগুলোতে তোমার স্কিল থাকলেও ওরা কিন্তু ফুল টাইম হায়ার করতে চায়। আর যেহেতু তোমার স্টুডেন্ট হিসেবে ফুল টাইম জবের পারমিশন নেই, দ্যাটস ওয়াই ওরা কিন্তু যারা ফুল টাইম ওয়ার্কের পারমিশনে আছে ওদেরকে প্রায়োরিটি দেয়। আর অড জবগুলো স্টুডেন্টদের জন্য করা ইজি হয়ে যায়, যেহেতু এসব কাজে খুব একটা হাই স্কিলও প্রয়োজন হয় না অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্সও তেমন একটা প্রয়োজন হয় না। আর আমরা যারা মাত্র এইচএসসি কমপ্লিট করে কানাডাতে এসেছি অবশ্যই আমাদের জব এক্সপিরিয়েন্স থাকবে না, হয়তোবা ভলেন্টিয়ার কিছু কাজের এক্সপিরিয়েন্স আছে। এই জন্য দেখা যায় মোস্টলি স্টুডেন্টরা হয়তোবা কোনো রেস্টুরেন্টে সার্ভার হিসেবে, ওয়েটার হিসেবে, কিচেন হেল্পার হিসেবে অর ক্যাশিয়ার হিসেবে ট্রাই করে। আবার অনেকে রিটেল শপগুলোতে সেলস অ্যাসোসিয়েটিভ হিসেবেও ট্রাই করে। আর একটা আছে ফুড ডেলিভারির কাজ করা, যেটা কিনা খুবই পপুলার ছিল একটা সময় স্টুডেন্টদের মধ্যে। আমার জানা মতে স্টুডেন্টরা মোটামুটি এই কাজগুলো করে থাকে ইন কমন। অ্যান্ড তোমাদের যদি অন্য কোনো জবের ব্যাপারে জানা থাকে প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানিও। যেহেতু আমি নিজেই কানাডাতে নতুন স্টুডেন্ট, এই জন্য আমি স্টাডি অ্যাব্রড রিলেটেড কন্টেন্ট কিন্তু তেমন একটা বানাই না, কজ আমার কাছে মনে হয় আমার নিজেরই জ্ঞান খুবই সীমিত। আমি শুধুমাত্র ডেলি ব্লগগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে ট্রাই করি, বাট এত কমেন্ট আসছে জব নিয়ে, এই জন্য ভাবলাম এই ব্যাপারে আমি যতটুকু জানি আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাহলে হয়তোবা তোমরা বুঝতে পারবে স্টুডেন্ট হিসেবে তোমার কতটুকু জব করার পারমিশন আছে এন্ড তুমি কি টাইপের জব করতে পারো। এই ব্যাপারে তো একটা আইডিয়া পেয়ে গিয়েছো তোমরা। আর হ্যাঁ, এগুলো অড জব হলেও স্টুডেন্টরা কিন্তু এইসব জবই করে অ্যান্ড এখানে না কোনো কাজকে ছোট করে দেখা হয় না। ট্রাস্ট মি, সব জবেই রেসপেক্ট আছে, এমন না যে তুমি অড জব করছো বলে কেউ তোমাকে নিচু করে দেখবে, এমনটা কখনোই হয় না। যারা ডাক্তারি পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে কিংবা পাইলট হচ্ছে, সবাইকে কিন্তু স্টুডেন্ট লাইফে পার্ট টাইম জবের জায়গায় এইসব কাজই করতে হবে অ্যান্ড কেউ এখানে এগুলো কোনো কিছু ম্যাটারই করে না। আচ্ছা, আমি কানাডাতে আসার আগে গত বছর 2024-এ যেসব বড় ভাই আপুদের ব্লগ দেখতাম ইউটিউবে, শুধু তাই না আমার পরিচিত ক্লোজ ফ্রেন্ড যারা 2021-এ কিংবা 2022-তে কানাডাতে এসেছে, ওরা কিন্তু সেই সময় কানাডাতে আসার পরে খুব আর্লি জব পেয়ে গিয়েছিল। এমন না যে তুমি ল্যান্ড করলা আর জব পেয়ে গেলা, অবভিয়াসলি ইউ হ্যাভ টু ট্রাই করে জব পাওয়া পসিবল ছিল তখন। শুধুমাত্র জব পাওয়াই পসিবল ছিল না, বরং 2021 কিংবা 2022 ইভেন 2023-তেও একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে তুমি পার্ট টাইম জব করে কানাডাতে তোমার মাসিক খরচ, লিভিং কস্ট, এমনকি তোমার টিউশন ফি পর্যন্ত আর্ন করা পসিবল ছিল। আমার এমনও ফ্রেন্ড আছে যারা কিনা 3-4 বছর আগে যখন কানাডাতে এসেছিল, ওরা এখানে এসে জব করে নিজেই টিউশন ফি নিজে ম্যানেজ করতে পেরেছে। এই জন্য আমি এমনটা কখনোই বলবো না আমি যেসব বড় ভাই আপুদের ইউটিউব ভিডিও দেখেছি ওনারা মিথ্যা বলেছে, এমনটা একদমই না। কারণ মাত্র 2 বছর আগেও এই ব্যাপারটা পসিবল ছিল অ্যান্ড অনেকে
অনেকেই এমন ভাবে পার্ট টাইম জব করে নিজের টাকা নিজে আর্ন করতো এন্ড নিজের সব খরচ ম্যানেজ করতো ইনক্লুডিং টিউশন। কারণ 2022 সালের 15 নভেম্বর থেকে 2024 সালের 30 এপ্রিল পর্যন্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের উইকলি কাজ করার যে একটা আওয়ার রেস্ট্রিকশন ছিল, 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের সপ্তাহে 20 ঘন্টা কাজ করার পারমিশন ছিল। 2022 সালের 15 নভেম্বর থেকে এই রেস্ট্রিকশনটা উঠিয়ে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে সেই সময়কার স্টুডেন্টরা শুধুমাত্র 20 ঘন্টাই না, একজন স্টুডেন্ট যত বেশি ইচ্ছা তত বেশি কাজ করতে পারতো কোনো রেস্ট্রিকশন ছাড়াই। এই জন্য তখনকার সময় যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কানাডাতে এসেছে ওদের পক্ষে নিজেদের লিভিং কস্ট সহ টিউশন ফি টাকা আর্ন করা পসিবল ছিল, যেটা কিনা 2024 সালের 30 এপ্রিলের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা যারা কানাডাতে পড়াশোনা করছি, স্পেশালি 2025-এ আমরা যারা কানাডাতে এসেছি, এই ব্যাপারগুলো আমাদের কাছে একদমই স্বপ্নের মতো। সেই দিনও একজন আপু আমাকে কমেন্ট করেছে আমি নাকি রুড বিহেভ করছি, কজ আমি বলেছি যে কানাডাতে এসে নিজে টিউশন ফি আর্ন করা নিজে পসিবল না। টু বি অনেস্ট, আমার তো এমন কোনো এজেন্সি নেই যে আমি তোমাদেরকে মিথ্যা আশা দেখিয়ে আমার এজেন্সির মাধ্যমে কানাডাতে নিয়ে আসবো। অ্যাজ আ স্টুডেন্ট আমি চাই তোমরা অথেন্টিক ইনফরমেশন গুলো পাও, এন্ড এমন না যে আমি এগুলো ভিডিও বানানোর জন্য তোমাদেরকে বলছি। কারণ কানাডাতে এসেছি আমি অলরেডি কিন্তু 3 মাস প্লাস হয়ে গিয়েছে, আমার কোনো ইচ্ছা ছিল না এইসব টপিকে ভিডিও বানানোর। তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করেছো বলেই বানাচ্ছি। আর আমার ভিডিওতে আমি সবসময় ট্রাই করি একদম অথেন্টিক ইনফরমেশন গুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি তো মাত্র 2025-এর এপ্রিল মাসে কানাডাতে এসেছি। আমার যে বাংলাদেশি ফ্রেন্ড 2024-এর ডিসেম্বরে কানাডাতে এসেছে, আমি নাম মেনশন করছি না, হয়তোবা তোমরা ব্লগে দেখেছো অনেকে, ও কিন্তু কানাডাতে এসেছে 9 মাস প্লাস হয়ে গিয়েছে এন্ড ও অনলাইনে এখন পর্যন্ত মোর দ্যান 300 জবের জন্য অ্যাপ্লাই করেছে। শুধুমাত্র অনলাইনে না, ও অফলাইনেও বেশ কয়েকটা রেস্টুরেন্টে গিয়ে ওর সিভি জমা দিয়েছে, জবের জন্য খোঁজ করেছে। বাট কানাডা আসার 9 মাস পরেও কিন্তু ওর এখন পর্যন্ত কোথাও কোনো জব হয়নি। আমার যে নেপালি হাউসমেটরা আছে 2025-এর জানুয়ারি মাসে কানাডাতে এসেছে, ওদের মধ্যে মাত্র একজনের জব হয়েছে, তাও লাস্ট উইকে, এবং ওর পরিচিত একটা আঙ্কেল ছিল বলেই ও জবটা পেয়েছে। আর আমার ইন্ডিয়ান হাউসমেটকে তোমরা অনেকেই ব্লগে দেখেছো, ও কিন্তু 2024-এর এপ্রিল মাসে কানাডাতে এসেছে। ও কিন্তু কানাডাতে আসার 1.5 বছরের মধ্যেও লিগালি কোনো জব পায়নি। লাস্ট 2 মান্থ ধরে ও ইলিগালি জব করছে, যেটা কিনা আমি কখনোই তোমাদেরকে রিকমেন্ড করবো না। ইভেন আমি নিজেও কখনোই এটা করবো না ইনশাল্লাহ। ইভেন আমিও কিন্তু কানাডাতে আসার পরে জবের জন্য ট্রাই করছি। তোমরা যারা ভাবো যে আমি হয়তোবা জব করছি না, ব্যাপারটা কিন্তু এমন না। ব্যাপারটা হচ্ছে আমি জব খুঁজে পাচ্ছি না। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে যাদের গল্প শেয়ার করলাম, ওরা যেহেতু সবাই আমার অনেক বেশি ক্লোজ, এই জন্য আমি ওদের কথা জানি এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি। এমন অনেক স্টুডেন্টই আছে টরন্টোতে যারা কিনা হয়তোবা 2024-এর লাস্টের দিকে কিংবা 2025-এ টরন্টোতে এসেছে এন্ড জব খুঁজে পায়নি এখনো। আর টু বি অনেস্ট, টরন্টোতে এটাই এখন কমন হয়ে গিয়েছে, কজ জব মার্কেট এতটাই লো। অনলাইনে অ্যাপ্লাই করে কিংবা ইন পার্সন ইন্টারভিউ দিয়ে জব পাওয়া যাচ্ছে না। ইভেন রেফারেন্সের মাধ্যমেও কিন্তু জব খুঁজে পাওয়া খুবই টাফ হয়ে গিয়েছে। যেহেতু আমার পরিচিত বড় আপু আছে, আপু আমার জন্য 2টা ওয়ার্ক প্লেসে রেফারেন্স দিয়েছিল, বাট রেফারেন্স দিয়েও কিন্তু আমি জব পাইনি, কজ ওনারা হায়ারই করছে না। দিস ইজ রিয়েলিটি অফ টরন্টো রাইট নাও। আমি যতটুকু এক্সপিরিয়েন্স করেছি আমি তোমাদের সঙ্গে ততটুকুই শেয়ার করলাম। আচ্ছা, এবার বলি, তুমি যদি লাকিলি একটা জব পেয়েও যাও, তাহলেও কি তোমার পার্ট টাইম জব করে টিউশন ফি দেওয়া পসিবল হবে? আচ্ছা, এই ব্যাপারেও আমি নিজে যতটুকু জানি ততটুকু একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। টরন্টোতে পার আওয়ার ওয়ার্কিং ওয়েজ হচ্ছে $17 করে। আফটার ট্যাক্স ইউ উইল গেট মেবি $14.5। 1 ঘন্টায় যদি তুমি $14.5 করে আর্ন করতে পারো এন্ড তোমার প্রত্যেক সপ্তাহে 24 ঘন্টা কাজ করার পারমিশন আছে, আর প্রত্যেক মাসে তুমি টোটাল 96 ঘন্টা কাজ করতে পারবে। আর পার আওয়ার $14.5 যদি তোমরা কাজ শুরু করো, তাহলে হয়তোবা প্রত্যেক মাসে সর্বসাকুল্যে তোমরা $1350 থেকে $1400 আর্ন করতে পারবে। এটা কিন্তু তখনই পসিবল হবে যখন কিনা তুমি ভাগ্যক্রমে একটা জব পেতে পারো। আচ্ছা, আমরা ধরেই নিলাম যে তুমি কানাডাতে আসার পরে জব পেয়ে গিয়েছো। যেমনটা তোমরা অনেকেই ভাবো আমি স্পয়েলড কিড, আমি জব করছি না, আমার বাবা মা আমার টিউশন ফি পাঠাচ্ছে। তোমরা একটু হিসাব করে দেখো, যদি আমি লাকিলি জব পেয়েও যাই, টু বি অনেস্ট পার্ট টাইম জব করে নিজের লিভিং কস্ট ম্যানেজ করাটাই অনেকটা হার্ড হয়ে যায় একজন স্টুডেন্টের জন্য। তার উপরে ইয়ারলি $35,000 থেকে $60,000 অবধি টিউশন ফি ম্যানেজ করা কিভাবে পসিবল আমি জানি না। আমি ট্রাই করেছি আমার নিজের স্বল্প পরিসরের জ্ঞানের মধ্যে যতটুকু জানা ছিল তোমাদের সঙ্গে সবকিছু ইন ডিটেলসে ব্রেকডাউন করে দেওয়ার জন্য। তবে আমি আবারও বলছি, আমি স্টাডি অ্যাব্রোড রিলেটেড কোনো কন্টেন্ট বানাই না। আমি যেহেতু ডেইলি ব্লগ বানাই, আর তোমাদের অনেক বেশি রিকোয়েস্টের জন্যই আমার আজকের এরকম একটা ভিডিও বানানো। আমি আশা করব আমার ভুলগুলো তোমরা ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে।